অনেকটা পথ পেরিয়ে এলাম, কিন্তু চারিদিকে জঙ্গল আর ফাঁকা মাঠ ছাড়া কিছুই দেখতে পেলাম না। শরীরটাও খুবই ক্লান্ত লাগছে। ঘোড়াগুলোও আর চলতে পারছে না। তাই আজ রাতটা এই গাছের নিচে কাটাবো। আমাদেরও কিছুটা বিশ্রাম হবে, আর ঘোড়াগুলো আশেপাশের ঘাস খেয়ে পেট ভরাতে পারবে। আমারও তাই মনে হয় মহারাজ। এই জায়গাটা বেশ নিরিবিলি, রাত কাটানোর একেবারে উপযুক্ত জায়গা। আমাদের ঘোড়াগুলোও খুবই ক্লান্ত। তাছাড়া একটু পরেই সন্ধে নামবে। সামনে কোনো বিশ্রামের জায়গা নাও থাকতে পারে। আপনি যদি অনুমতি দেন তবে এখানে রাত কাটানোর ব্যবস্থা করব। তাই করো তবে। শরীরটা খুবই ক্লান্ত, আর পারছি না। আমি এই গাছের নিচে একটু বিশ্রাম নিই, তুমিও একটু বিশ্রাম নাও। আপনি এখানে বিশ্রাম নিন মহারাজ। আমি ঘোড়াগুলোকে পাশের ঘাসবনে ছেড়ে আসি, আর কিছু কাঠ পাই কিনা দেখি। একটা আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। এই খোলা আকাশের নিচে রাত কাটাতে আগুন খুবই প্রয়োজন। জানি না এই এলাকায় রাতে কোনো হিংস্র প্রাণী আছে কিনা। যদি থেকেও থাকে তাহলে আগুন দেখে পালিয়ে যাবে। সত্যি মন্ত্রী, তোমার উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না। তোমার এই বুদ্ধি দিয়ে বহুবার আমাকে বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচিয়েছ। তাছাড়া তুমি আমার কেবল মন্ত্রী নও, পরম বন্ধুও বটে। তাই তোমার যা ভালো মনে হয় তাই করো। আমি কেবলমাত্র আমার কর্তব্য করেছি মাত্র। আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার ধর্মও বটে। তাছাড়া আপনি এই অধমকে নিজের মিত্র বানিয়েছেন। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কি হতে পারে মহারাজ? ওসব কথা এখন থাক। ঘোড়াগুলো রেখে এসে একটু বিশ্রাম করো। এবার আসল কথায় আসা যাক। আমরা এক বিশেষ দরকারে এখানে এসেছি, সেটা তোমার নিশ্চয়ই অজানা নয়। কিন্তু আমরা আদেও সেই স্থানের ঠিক কতটা দূরে তা বুঝতে পারছি না। এখন তোমার কি ধারণা সেটাই জানতে চাই। আমিও ঠিক এই একই কথাই ভাবছি মহারাজা। আমাদের রাজ্যের শেষ সীমানার অনেকটাই কাছে, কিন্তু এই স্থানে কোনো মানুষ থাকতে চায় না। এমনকি কোনো সিপাহীরাও নয়। আবার অনেকে তো উধাও হয়ে গেছে, কিন্তু এর কোনো নির্দিষ্ট স্থান কেউ ঠিকমতো বলতে পারছে না। কিন্তু এই ব্যাপারটা আমাদের রাজ্যের জন্য একেবারেই ভালো খবর নয়। এই সীমানার কথা যদি বাইরের রাজ্য জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছ? আমার কিন্তু তা মনে হয় না মহারাজ। একবার ভাবুন, এত বছর ধরে এই স্থান ফাঁকা পড়ে আছে, অথচ পাশের রাজ্যের গুপ্তচর তা জানেই না। নাকি আমাদের মতো তাদের সিপাহীরাও উধাও হয়েছে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না মন্ত্রী। এই জঙ্গল আর ফাঁকা মাঠের মাঝে কি এমন আছে যা মানুষকে উধাও করতে পারে? জানি না মহারাজ, তবে আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এখন বিশ্রাম নিন মহারাজ, কাল সকাল হলেই আমাদের আবার বেরোতে হবে। বাহ, আজ রাতের জন্য একটা ভালো ভোজন পেয়েছি। যদিও এতে তেমন কিছু পেট ভরবে না, তবুও এখন তো আর আশেপাশে আর কিছু দেখতেও পাচ্ছি না। যাই, এইটাকেই আমার গুহায় নিয়ে যাই। মহারাজ, মহারাজ, আপনি কি কিছু শুনতে পেয়েছেন? আমার তো মনে হলো আমাদের একটি ঘোড়া ডেকেছে। কিন্তু আমাদের ঘোড়া বিনা কারণে তো খুব একটা ডাকে না। ঠিক বলেছ মন্ত্রী, আমাদের ঘোড়া নিশ্চয়ই কিছু দেখেছে। সাবধান মন্ত্রী, আমার মনে হয় ঘোড়াগুলোর আশেপাশে এমন কোনো প্রাণী এসেছে যাকে দেখে ওরা ভয় পেয়েছে। অথবা শত্রুপক্ষের লোকও তো হতে পারে। হিংস্র প্রাণীই হোক অথবা মানুষ, যতক্ষণ না বুঝতে পারছি তার ক্ষমতা ঠিক কতটা, ততক্ষণ আমাদের আত্মগোপন করে থাকাই ভালো মহারাজ। তার কারণ ওরা একাধিকও তো হতে পারে। তাহলে এখন কি করব? চলো আগে গিয়ে দেখে আসি, তারপর না হয় অবস্থা বুঝে পদক্ষেপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। না মহারাজ, আপনি এখানেই থাকুন। দুজনে একসাথে যাওয়াটা ঠিক হবে না। আমি আড়াল থেকে দেখে আসি, তারপর আপনাকে জানাচ্ছি। বেশ, তবে তাড়াতাড়ি যাও, আর দেরি করাটা ঠিক হবে না। আমি এদিকটা দেখছি, তুমি সাবধানে যাও, আর কোনো বিপদ দেখলেই সংকেত দিও।
এ কি, এখানেই তো ঘোড়া দুটো ঘাস খাচ্ছিল, তবে কোথায় গেল? নাকি কেউ ঘোড়াগুলো নিয়ে পালিয়েছে? কিন্তু না, তা তো সম্ভব নয়। যদি ঘোড়াগুলো নিয়ে পালিয়েও যায়, তাহলে তার শব্দ নিশ্চয়ই শুনতে পেতাম। আমার মন বলছে আশেপাশে কোথাও ঘোড়াগুলো নিশ্চয়ই আছে। যাই, অন্য দিকটা একবার ভালো করে দেখে আসি। ওই তো, ওখানে আমাদের একটা ঘোড়া ঘাস খাচ্ছে, কিন্তু চারিদিকে এত খুঁজলাম, তবুও মহারাজের ঘোড়াটা কিছুতেই পেলাম না। তবে কি কেউ ওই ঘোড়াটা চুরি করেছে? কিন্তু তা কিভাবে সম্ভব? এত নিঝুম পরিবেশ, কিন্তু ঘোড়ার খুরের শব্দ আমরা কেউই শুনতে পেলাম না। তাহলে ঘোড়াটাকে নিয়ে গেল কিভাবে? না না, ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না। খবরটা এখনই মহারাজকে গিয়ে জানাতে হবে। এইটুকু মাংস খেয়ে কি আর পেট ভরে? কিন্তু কি আর করা যাবে, আশেপাশে তো আর কিছুই দেখলাম না। আজ এটুকু খেয়েই কাটাই। কাল রাতে আমায় অনেক অনেক খাবার জোগাড় করতে হবে। কাল আমার সামনে যাকে পাবো তাকেই তুলে নিয়ে আসবো। কি ব্যাপার মন্ত্রী, ভোর হয়ে গেছে, অথচ তোমার কোনো খবর নেই। সারাটা রাত আমি এখানে তোমার অপেক্ষায় কাটিয়ে দিলাম, কিন্তু তুমি তো কোনো সংকেতই পাঠালে না। ওদিকে সব ঠিক আছে তো? না মহারাজ, আমাদের একটা ঘোড়া পাওয়া গেছে, কিন্তু আর একটা ঘোড়া কাল রাতের সেই ঘটনার পর থেকেই নিখোঁজ। যেমনটা আমাদের বাকি সৈন্যরা নিখোঁজ হয়েছে, ঠিক সেইভাবে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এই রহস্য ভেদ করার জন্যই তো আমাদের এখানে আসা। তার মানে আমরা একেবারে সঠিক স্থানে এসেছি। এই সুযোগ মন্ত্রী, এই রহস্যের সমাধান করতেই হবে। কিন্তু মহারাজ, আমরা কার সাথে লড়াই করব? আমাদের সেনারা কেউ তাকে চোখেই দেখিনি। কাল আমাদের একটা ঘোড়া নিয়ে গেছে, অথচ আমরা কিছুই করতে পারলাম না। তারা চোর কি ডাকাত, এক নাকি একাধিক, কিছুই বুঝতে পারছি না। মাথা গরম করো না মন্ত্রী, একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি জানি তুমি ঠিক এর কোনো না কোনো একটা উপায় বের করতে পারবে। এর আগেও তো তুমি অনেক সমস্যার সমাধান করেছ। এতগুলো লোক এভাবে নিখোঁজ হয়ে গেল, আর আমরা এখনও কিছুই জানতে পারলাম না। তবে কি লোকগুলো রাতারাতি উড়ে গেল? আপনার কথাই হয়তো ঠিক মহারাজ। একটা কথা ভাবুন, আমাদের ঘোড়া যদি কেউ চুরিও করে, তাহলে তার পালানোর পথ দুই দিকে, যেদিকে আপনি ছিলেন আর অন্যদিকে আমি ছিলাম। অথবা শুকনো মাটিতে ঘোড়ার খুঁড়ের শব্দ। কিন্তু এর কোনোটাই ঘটেনি। তাহলে এমনও তো হতে পারে যে ঘোড়াটাকে কেউ উড়িয়ে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো মন্ত্রী? এও কি সম্ভব? অত বড় ঘোড়া কেউ কিভাবে উড়িয়ে নিয়ে যেতে পারে? জানি না মহারাজ, তবে আমার মন বলছে আজ রাতেই আমরা এই সমস্যার সমাধান করতে পারব। কিন্তু তার জন্য আমাদের যা যা করার এখন থেকেই করতে হবে। এমনভাবে ফাঁদ পাততে হবে যাতে সে আমাদের ফাঁদে ধরা দিতে বাধ্য হয়। বেশ, তবে আর দেরি কেন? যা করার এখন থেকেই করব। পথ যখন একটা পেয়েছি, তখন আর পিছু হাঁটা কেন? সন্ধে নামতে চলল। এবার যাই, গিয়ে দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। এদিকে খিদেটাও বাড়ছে। যাই, কাল যেখানে ঘোড়াটা দেখেছিলাম সেখানেই যাই। আজ হয়তো সেখানে আবার কোনো প্রাণীর দেখা মিলবে। মহারাজ, ওখানকার সব কাজ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমার বিশ্বাস আজও ঘোড়া নিতে কেউ না কেউ ঠিকই আসবে। আর আমাদের আকাশপথেও নজর রাখতে হবে। আমার মন বলছে এখানে যে আসে সে কোনো সাধারণ প্রাণী নয়। কিন্তু মন্ত্রী, আমরা এখানে কেন বসে আছি? আমাদের তো ঘোড়ার আশেপাশে কোথাও লুকিয়ে থাকার কথা। আর তা না হলে আমরা বুঝব কি করে? চলো, আমরা ওখানে কোথাও লুকিয়ে থাকি। না মহারাজ,
ওখানে যেসব লুকোনোর জায়গা আছে তা মোটেই আমাদের জন্য নিরাপদ নয়। উপর থেকে সব কিছুই দেখা যাবে, তাই এই বটগাছের ছায়াই সবচেয়ে উপযুক্ত স্থান। হয়তো কাল রাতে এই স্থানে ছিলাম বলেই আমরা প্রাণে বেঁচেছি। তোমার উপস্থিত বুদ্ধি আমার থেকে অনেক বেশি, তাই তুমি যখন বলছো তখন তোমার কথা শোনাই বুদ্ধিমানের কাজ হবে। বেশ, তবে এখান থেকেই আমরা ওপরের দিকে নজর রাখব না হয়। এই তো, আজও ঠিক একই রকম একটা ঘোড়া পেয়েছি। আজকের রাতের ভোজনটাও বেশ ভালো হবে মনে হচ্ছে। এখন তো আর এই জঙ্গলে তেমন কোনো প্রাণীর দেখাও মেলে না। আগে কত কিছু খেতে পেতাম, জন্তু, পাখি, বিদেশি সিপাহী, আরও অনেক কিছু। যাই, একেই আমার গুহায় নিয়ে যাই। মহারাজ, মহারাজ, ওই দেখুন, আমাদের ঘোড়াটাকে একটা বড় দৈত্য উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন কি করব মহারাজ? এত বড় দৈত্যের সাথে আমরা কিভাবে লড়াই করব? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এই কি সম্ভব? এই দেখো মন্ত্রী, দৈত্যটা বোধহয় আমাদের দেখতে পেয়েছে। ও এদিকেই আসছে। এখন লড়াই করার জন্য তৈরি হও মন্ত্রী। ওই তো নিচে দেখছি আরো দুটো মানুষ দাঁড়িয়ে আছে। যাই, ওদেরকেও তুলে নিয়ে আসি। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি। এই তুচ্ছ মানুষেরা, এবার আমার ভোজন হওয়ার জন্য তৈরি হ। ভেবেছিস গাছের আড়ালে লুকিয়ে তোরা এই ব্রহ্মদৈত্যের হাত থেকে বেঁচে যাবি? কিন্তু তোরা হয়তো এটা জানিস না, আমার দেখা একবার যে পেয়েছে সে আর কখনো বেঁচে ফেরেনি। তাই আজ তোদেরকেও মরতে হবে। সাবধান, সাবধান ব্রহ্মদৈত্য! এই কাজটা তুমি ভুলেও করো না, আর তা না হলে আমার এই তলোয়ার দিয়ে তোমার মাথা আমি ধর থেকে আলাদা করে দেব। তুই কি ভেবেছিস তোর এই ছোট্ট তলোয়ারের ভয় এই ব্রহ্মদৈত্য পাবে? না, কোনো দিনও না। এমন অনেক তলোয়ারধারী সিপাহী আমার শিকার হয়েছে। ব্রহ্মদৈত্য ঠিক কথাই বলেছে। সামান্য তলোয়ারের ভয় সে পায় না। আমাকে এত বড় ব্রহ্মদৈত্যের সাথে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে। আর তা না হলে আমাদের অবস্থাও বাকি সেনাদের মতো হবে। তুমি ভুল করছো। আমরা কোনো সিপাহী নই। আমি এই রাজ্যের মন্ত্রী, আর উনি এই রাজ্যের মহারাজ। কিন্তু আমার কাছে তোমাদের একটাই পরিচয়, আমি শিকারী, আর তোমরা আমার শিকার। তাই মরার আগে তোমাদের কোনো শেষ ইচ্ছে থাকলে বলো। কিছু একটা করো মন্ত্রী, আর তা না হলে যে এই দৈত্যটার হাতে আমরা মারা যাব। বেশ, তবে আমারও একটা প্রস্তাব আছে। মরার আগে এটাই আমার শেষ ইচ্ছা। তবে সেটা মানা না মানা আপনার ব্যাপার। তবে বুদ্ধিমান প্রাণীরা আমার এই প্রস্তাব নিশ্চয়ই গ্রহণ করত। কিন্তু আপনার তো... আমার মাথাটা একটু বেশি মোটা হতে পারে, কিন্তু আমি যথেষ্ট বুদ্ধিমান। তাই আর সময় নষ্ট না করে শেষ ইচ্ছেটা বলে ফেলুন দেখি। যেহেতু আপনারা এই রাজ্যের মহারাজ আর মন্ত্রী, কেবলমাত্র সেজন্য আপনাদের একটা ইচ্ছে আমি পূরণ করব। তুমি যদি আমাদের মুক্তি দাও, তাহলে তোমার সমস্ত আহারের ভার আমি নেব। আর যদি আমাদেরকে মুক্তি না দাও, তাহলে আমার সমস্ত সেনারা কামানের আঘাতে তোমাকে ধ্বংস করে দেবে। তবে এই সীমানা দিয়ে কোনো বিদেশি শত্রু প্রবেশ করলে তাকে তুমি নিঃসন্দেহে ভোজন বানানোই তোমার প্রধান কাজ। এখন বলো তুমি কি করবে? মহারাজ ঠিক কথাই বলেছেন। আমাদের মেরে ফেললে বিদেশিরাই দেশ দখল করবে, আর তোমাকেও তারা অবশ্যই মারার চেষ্টা করবে। তুমি দৈত্য হতে পারো, কিন্তু অমর তো নও। তাই মহারাজের প্রস্তাব মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বেশ, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম, কিন্তু কারো দয়া আমার চাই না। তাই আমি এই সীমানা বিদেশি শক্তির থেকে পাহারা দেব, আর তার বিনিময়ে আমার সমস্ত আহার আপনি যোগাবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, কথার খেলাপ আমি একদম পছন্দ করি না। আমি এই রাজ্যের রাজা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আমি তোমার সমস্ত আহারের ভার বহন করব। বেশ, তবে আমিও কথা দিচ্ছি, সীমানা রক্ষা ছাড়াও
আপনার যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি আপনার পাশে থাকব। কিন্তু এখন আমি খুবই ক্ষুধার্ত, তাই এই ঘোড়াটা আমার ভোজন হিসেবে নিয়ে গেলাম। এখন তবে আসি মহারাজ। সত্যি মন্ত্রী, তোমার ক্ষমতার কোনো তুলনা নেই। অমন দৈত্যকেও নিজের বশে করে ফেললে। এবার চলো, ফিরে চলো, এখানকার কাজ সমাপ্ত হয়েছে। কিভাবে যাবেন মহারাজ? আমাদের দুটো ঘোড়াই তো ওই দৈত্যের পেটে। তবে দৈত্যকে বশ করার থেকে পায়ে হেঁটে রাজ্যে ফেরা অনেক সহজ কাজ।